স্টেশন মাস্টারের চাকরি নিয়ে এই পাণ্ডববর্জিত এলাকায় আসতে হয়েছে অভিরূপের। চাকরিটা ওর বড্ড দরকার, নইলে এই নির্জন ভুতুড়ে রেল স্টেশনে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর। এই অঞ্চলে এমনিতেই লোকবসতি কম, তাই রেল স্টেশনের ভিড়ভাট্টাও কম। দিনে দু একটা গাড়ি থামে, তখনই যা একটু কোলাহল টের পাওয়া যায়, নইলে এমনিতে সব চুপচাপ। সেই ব্রিটিশ আমলে তৈরি হলদে একটা বিল্ডিংয়ে যাবতীয় কাজ চলে, আর তার পাশের একটা ঘরেই অভিরূপের থাকার ব্যবস্থা। রাতে অভিরূপের একাই থাকতে হয়, আর বাকি দু চারজন কর্মচারীদের বাড়ি আশেপাশে এলাকায়। সন্ধে হলেই তারা স্টেশনে কেউ থাকতে চায় না। সারাদিন তেমন কোনো কাজ থাকে না অভিরূপের। বিকেলে আশেপাশের এলাকা ঘুরেও আসে সে। স্টেশনের পাশে এক বুড়ো ভালো চিংড়ির চপ বানায়, বেশ ভালোই খেতে, তবে বিক্রিবাট্টা কম হয়। অভিরূপ প্রায় দিনই বুড়োর কাছ থেকে চপ কেনে আর টুকটাক গল্প করে। বুড়ো তার নিয়মিত খদ্দেরকে বেশ খাতির করে। একদিনই এমন গল্পের ছলে বুড়ো বলছিল, বাবু, রাতে আপনি একা কখন থাকেন, কিন্তু কখনো ঘর থেকে বেরাবেন না। কেন চাচা, কি হবে বেরোলে? সেই ব্রিটিশ আমলের স্টেশন, কত কিছু সাক্ষী হয়ে আছে, আপনি কি তা জানেন? এসব জায়গা ভালো হয় না বাবু। আমার অত ভয় ডর নেই চাচা, তাছাড়া দিব্যি আছি, কোনো সমস্যা তো হচ্ছে না। এখন হচ্ছে না, কিন্তু হতে কতক্ষণ? রাতে সাবধানে থাকবেন, ঘর থেকে বের হবেন না। বৃদ্ধের সাবধান বাণী শুনে মনে মনে হাসে অভিরূপ। গ্রামের মানুষ অনেক আজগুবি জিনিসে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসটা তারা অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। এখন অভিরূপের আর আগের মতো খারাপ লাগে না, অভ্যস্ত হয়ে গেছে সে। অবসর সময় আশেপাশে ঘুরে বেড়ায়। এখানে প্রকৃতির চমৎকার, অভিরূপের তাই দিনকাল মন্দ কাটে না। তাছাড়া এখানে মানুষের সাথেও আগের চাইতে বেশ খাতির জমেছে অভিরূপের। দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। গোল বাঁধল কদিন পরে। রাতে নিজের ঘরে শুয়েছিল অভিরূপ, কিন্তু ঘুম আসছে না। বাইরের উথাল পাথাল জ্যোৎস্না, জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখে বিভোর হয়ে যায় ও। অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন ঘুম আসছে না, তখন ও একটু বাইরে হাঁটাহাঁটি করে আসার সিদ্ধান্ত নেয়। তাছাড়া রূপলি জ্যোৎস্নায় বাইরের পৃথিবী এত মায়াময় লাগছে, সে ঘরে টেকা দেয়। অভিরূপ দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। কি সুন্দর নরম চাঁদের আলো। সে সিগারেট ধরিয়ে স্টেশনের চারপাশে হাঁটাহাঁটি করতে থাকে। হঠাৎ দূরে একটা কিছুর নড়াচড়া টের পায় অভিরূপ। প্রথমে ভেবেছিল শেয়াল কুকুর জাতীয় কোনো প্রাণী, কিন্তু একটু ভালো করে তাকাতেই একটা মনুষ্য অবয়ব মনে হলো। জ্যোৎস্নার আলো থাকলেও স্টেশনের ওদিকটায় ঘন গাছগাছালি থাকার জন্য জমাট বাঁধা অন্ধকার। অভিরূপ আরেকটু এগিয়ে যায়। এত নির্জন স্টেশনে কেউ কেন আসতে যাবে? আরেকটু এগোতেই অভিরূপ দেখে একটি নারী অবয়ব রেল লাইনের পাশে বুঝে কি যেন একটা খুঁজছে। নারী মূর্তিটি যেন মরিয়া কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেতে চলেছে। অভিরূপ আরও বেশি অবাক হয়ে যায়। এখানে তার উপর মহিলা শাড়ি পরা না, বরং শতাব্দী প্রাচীন ব্রিটিশ আমলের পোশাক গায়ে। পোশাকের লেস আর লম্বা ঝুলের জন্য তাকে ভালো মতো দেখাও যাচ্ছে না। মহিলার সাহস হলো কিভাবে এখানে আসার? নাকি দিনের বেলায় হারানো গয়না বাড়ির লোকের ভয় রাতে খুঁজতে এসছে? অবশ্য এ যুক্তিও তার বিশ্বাসযোগ্য মনে হয় না। আর এমন পোশাক পরতে পারে তেমন কেউ জানা মতে এ তল্লাতে থাকেও না। এমন সময় নারী মূর্তি নিজের খোঁজাখুঁজি থামিয়ে উঠে দাঁড়িয়ে অভিরূপের দিকে ফেরে। এরপর অভিরূপ যা দেখে তাতেও রাতটা খাপছাড়া হবার জোগাড়। এমন কিছু যে সম্মুখীন তাকে হতে হবে সে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। ওর সামনে দাঁড়ানো নারী মূর্তির সম্পূর্ণ দেহ ঠিক থাকলেও ধরের উপরমন্দটাই নেই। গলার কাছে দগদগে বিভৎস ঘা, গায়ে শতাব্দী প্রাচীন পোশাকের গায়ে ছোপ ছোপ রক্ত। মাঝরাতে নির্জন স্টেশনে মাথাবিহীন নারী দেহ দেখলে যে কোনো মানুষের মাথায় ঠিক রাখা কঠিন, কিন্তু অভিরূপের ইস্পাত গতির নার্ভের জন্য ও নিজেকে ধরে রেখেছিল। নারী মূর্তিটি এবার আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসতে থাকে। অভিরূপ পিছন ঘুরে ওর গলায় ওর মায়ের কবচটা হাতের মুঠোয় ধরে দৌড়াতে থাকে। ভুলেও পিছন ফিরে তাকায় না সে। ছুটতে ছুটতে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় ও। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। নিজের কৌতূহল সামলে রাখতে না পেরে জানালা দিয়ে তাকায় ও। দেখে মাথাবিহীন নারী মূর্তিটি ওর জানলার পাশে ঠায় দাঁড়িয়ে আছে। এবার আর নিজেকে ধরে রাখতে পারে না অভিরূপ, জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে মুখের ওপর রোদ পড়তেই জ্ঞান ফেরে অভিরূপের। নিজেকে মেঝেতে আবিষ্কার করে ও। একে একে গতরাতের ঘটনা মনে পড়ে। সকালে ঝলমল আলোতেও যেন গা শিউরে ওঠে ওর। দিনের আলোতেও ঘরের বাইরে যেতে ভয় লাগে ওর। স্টেশনের কর্মচারীরা অনেক বেলা পর্যন্ত ওর সাড়া না পেয়ে দরজায় কড়া নাড়লে দরজা খোলে অভিরূপ। তাদের আর কিছু বলে না অভিরূপ।
বিকেলে সে বৃদ্ধের কাছে যায় অভিরূপ। লোকটা আপন মনে চিংড়ির চপ ভাজছিল। চপের গন্ধে চারিদিকে ম ম করছিল, যদিও অভিরূপের খাওয়ার ইচ্ছে নেই আর। অভিরূপের ঝড়ো কাকের মতো অবস্থা দেখে ঘটনা কিছুটা আন্দাজ করতে পারে সেই বৃদ্ধ। কি বাবু, শুনলেন না তো আমার কথা? ঠিক বের হয়েছিলেন রাতের বেলা? চমকে ওঠে অভিরূপ। আপনি কিভাবে জানলেন? আপনার মুখ দেখেই বুঝছি। আপনি কি কিছু জানেন চাচা? উৎসুক হয়ে জানতে চায় অভিরূপ। জানি। আপনি ভয় পাবেন বলে বলতে চাইনি, তবে যখন আপনি তাকে দেখেই ফেলেছেন সুতরাং লুকিয়ে লাভ নেই। কাল রাতে আপনি যাকে দেখেছেন উনি বার্থা উইলিয়াম, আলফ্রেড উইলিয়ামসের স্ত্রী। তখন ব্রিটিশ আমল চলে, রেল স্টেশন তৈরি হচ্ছে। এই কাজে তদারকির জন্য একজন ইঞ্জিনিয়ার সাহেব আসেন তার সুন্দরী নবপরিণীতা স্ত্রী। এখানে প্রকৃতি সাহেবের খুব ভালো লেগে যায়। আপাত দৃষ্টিতে কোনো রকম ঝামেলা ছাড়াই দিন কাটছিল। কিন্তু গোল বাঁধে মাসখানেক পর, যখন রেল স্টেশন পুরোপুরি তৈরি হয়ে গেছে আর রেল লাইনও চালু হয়ে গেছে, আলফ্রেডের এক বন্ধু বেড়াতে আসে এখানে। আর বার্থা আলফ্রেডের সেই বন্ধুর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ব্যাপারটা বেশি দিন গোপন থাকে না আলফ্রেডের কাছে। দুজনকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রাগে অন্ধ হয়ে যায় সে। আলফ্রেডের ভয়ানক রূপ দেখে তার বন্ধু পালিয়ে গেলেও বার্থা রয়ে যায়। আলফ্রেডের রাগ বড় সাংঘাতিক ছিল। সহজে রাগত না, কিন্তু রেগে গেলে পশু হয়ে যেত সে বার্থাকে বেঁধে রেল লাইনের ওপর ফেলে রাখে। রাতের বেলা এখনও কত শুনশান থাকে স্টেশন, আর তখনকার কথা তো বলার প্রয়োজনই নেই। তারপর হাত মুখ বাঁধা বার্থার আর কিছুরই করার ছিল না। সাক্ষাৎ যমদূতকে এগিয়ে আসতে দেখছিল সে। ট্রেন সজোরে চলে যায় বার্থার শরীরের ওপর দিয়ে। পরদিন সবার রেল লাইনের ওপর বার্থার কাটা পড়া ধরটা আবিষ্কার করে। ওর বিচ্ছিন্ন মস্তকটা আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও রাতে বার্থা স্কন্ধকাটা হয়ে ওর হারানো মাথা খুঁজে বেড়ায়। আপনার ভাগ্য ভালো যে কাল পালিয়ে আসতে পেরেছেন, নাহলে আপনাকেও নিজের দলে ভেড়াতো। পুরো কাহিনী শেষ করে থামে বৃদ্ধ। আর আলফ্রেড উইলিয়ামস, ওনার কি হলো? সে রাতেই নিজের বন্দুকের গুলিতে প্রাণ দেয় উনি। পুরোটা শুনে গায়ে কাটা দেয় অভিরূপের। এরপর আর ওখানে থাকেননি অভিরূপ। চাকরিতে ইস্তফা দেয় সে। যথেষ্ট হয়েছে। বেঘরে প্রাণ হারিয়ে স্কন্ধকাটা মাথা খোঁজার ইচ্ছে নেই তার।